দেখো ছাত্রছাত্রী, আমরা আগের ক্লাসে একটি স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার মানে একটি সরলরৈখিক তারের ক্ষেত্রে তার মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হচ্ছিল তার চারদিকে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র এবং সেই চৌম্বক ক্ষেত্রকে আমরা বলরেখা দ্বারা নির্দেশ করছিলাম। সে বলরেখাগুলো কীরকম হয়। এখন আমরা কি করলাম, একটি পরিবাহী তারকে বৃত্তাকার একটি লুপের আকারে তৈরি করলাম। দেখো, একটি পরিবাহী তার, তড়িৎ পরিবাহী তারকে একটি বৃত্তাকার লুপ বা কয়েলের আকারে নিলাম এবং সেখান দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় সেক্ষেত্রে চৌম্বক বলরেখাগুলো বা চৌম্বক ক্ষেত্র, চৌম্বক বলরেখা আসলে কি নির্দেশ করে? চৌম্বক ক্ষেত্রকে নির্দেশ করে, তাই তো। এই চৌম্বক ক্ষেত্রকে নির্দেশ করে, অর্থাৎ এই পরিবাহী তার চুম্বকের মতো আচরণ করে। তড়িৎ পরিবাহী তার তার চারদিকে চৌম্বক ক্ষেত্রকে নির্দেশ করে। সেই চৌম্বক ক্ষেত্রের দিকটা বা মান আমরা কিসের সাহায্যে নির্ণয় করি? না, সৃষ্ট চৌম্বক বলরেখার সাহায্যে। তাহলে এক্ষেত্রে দেখো, আমরা যদি সুইচ অন করি, একটা বর্তনী নিয়েছি, এই বর্তনীতে আমরা একটা ব্যাটারি নিলাম, ব্যাটারির সঙ্গে একটা কি যুক্ত করা আছে, কিটা অফ আছে। একটা অ্যামিটার দিয়ে আমরা তড়িতের পরিমাণটা নির্ণয় করতে পারি। এখানে একটা রিওস্ট্যাট রাখা আছে যার সাহায্যে আমরা তড়িতের পরিমাণটা কম বেশি করতে পারি, রোধের পরিমাণ পরিবর্তনশীল রোধ। যাই হোক, আমরা একটা নির্দিষ্ট তড়িৎ এখানে পাঠাতে শুরু করলাম, তাহলে ব্যাটারির প্লাস থেকে গিয়ে লুপের ভেতর দিয়ে এসে সেটা আবার বর্তনীতে ফিরে আসবে। এখন আমরা কি করলাম, এখানে কতগুলো আয়রন নেলস বা আমরা জানি যে এগুলো হচ্ছে আয়রন ফিলিংস, ছোট 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 লোহার একদম ছোট্ট ফিলিংস, একদম হালকা, সেগুলোকে আমরা চারদিকে যদি ছড়িয়ে দিই, এটা কার্ডবোর্ড এক্সপেরিমেন্ট আমরা করছি, ঠিক আছে। কার্ডবোর্ড আয়রন ফিলিংস, তার সঙ্গে কি নেওয়া হলো, এখানে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র আয়রনের ফিলিংস নেওয়া হলো, ঠিক আছে। এবার সেই অবস্থাতে আমরা এগুলোকে এই সেট আপটা করেছি। প্রথমে আয়রন ফিলিংসগুলো কি থাকছে, বিক্ষিপ্ত হবে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবার যে তড়িৎটা প্রবাহিত হতে শুরু করবে, আমরা দেখতে পাবো অদ্ভুত রকমভাবে এই আয়রন ফিলিংসগুলো একটা নির্দিষ্ট দিকে তারা ওরিয়েন্টেড হতে স্টার্ট করেছে। কাকে আবর্তন করে, কাকে কেন্দ্র করে? যেখান দিয়ে তোমার ওই তড়িৎ পরিবাহী তারটা লম্বভাবে রয়েছে, কিন্তু এক্ষেত্রে হ্যাঁ, কার্ডবোর্ডের সঙ্গে কিভাবে রয়েছে, এই প্লেন অফ দ্য লুপ মানে এই তড়িৎ পরিবাহী যে লুপটা তার তলটা কিন্তু এই কার্ডবোর্ডের সঙ্গে লম্বভাবে অবস্থান করছে। তাহলে যেখানে কার্ডবোর্ডের ভেতর দিয়ে এই পরিবাহী তারটা প্রবেশ করেছে তার চারদিকে আমরা দেখতে পাচ্ছি এটা সুবিন্যস্তভাবে ওই ফিলিংসগুলো অবস্থান করতে শুরু করলো। বুঝতে পারলে? অবস্থান করতে স্টার্ট করলো। সেটার কারণটা কি তাহলে? সেটার কারণটা নিশ্চয়ই এই পরিবাহী তারটা তার চারদিকে একটা কি সৃষ্টি করেছে? চৌম্বক, বলো, একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করেছে। এবং চৌম্বক ক্ষেত্র কি সৃষ্টি করেছে? একটা বল ক্রিয়া করছে। চৌম্বক ক্ষেত্রের ফলে একটা বল কাজ করছে কাদের ওপর? এই ছোট ছোট আয়রন ফিলিংসের ওপর একটা বল ক্রিয়া করছে। সেই বলের ফলেই কিন্তু তারা একটি নির্দিষ্ট দিকে কি করছে? সুসজ্জিত হচ্ছে। তাহলে এইভাবে আমরা কতগুলো কাল্পনিক রেখার মাধ্যমে এই আয়রন ফিলিংসের চারদিকে অবস্থানটা আমরা দেখতে পেলাম। একই রকমভাবে এই প্রান্তেও আমরা দেখতে পাবো যে এখানেও কিন্তু এই আয়রন ফিলিংসগুলো একটা নির্দিষ্ট অভিমুখে কিন্তু সুসজ্জিত হচ্ছে। আর চারদিকে এই তড়িৎ পরিবাহী তারের চারিদিকে। ওকে, ক্লিয়ার হলো? কেন এরকম হচ্ছে, তার কারণটা কি? নিশ্চয়ই এই তড়িৎ পরিবাহী তার তার চারদিকে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, তাই সেই চৌম্বক ক্ষেত্রটা কি করছে? বল প্রয়োগ করেছে, চুম্বকীয় বল ক্রিয়া করেছে কার উপর? এই ছোট 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 আয়রন ফিলিংসের উপর। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে যে চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা আমি কিন্তু পাচ্ছি এখানে। ক্লিয়ার হলো? চৌম্বক ক্ষেত্রের কি পাচ্ছি আমরা? অভিমুখ পাচ্ছি। এখান থেকে কি পাচ্ছি? চৌম্বক ক্ষেত্রের অভিমুখগুলো আমরা পাচ্ছি। এখান থেকে লুপগুলো অনেক বড় হয়ে যাচ্ছে বলে আমরা সেগুলো আর এইভাবে দেখাচ্ছি, ঠিক আছে। তো এই হচ্ছে ওভারঅল একটা চিত্র আমরা দেখতে পাবো। এই ওভারঅল একটা চিত্র কিন্তু আমরা দেখতে পাবো। তার থেকে আমরা একটা আইডিয়া করতে পারছি যে বিন্যাসটা কিন্তু অনেকটাই এরকম ভাবে হচ্ছে। তাহলে এর দিকটা আমরা কি জানি? কোন সূত্রের সাহায্যে? আমরা আগের ক্লাসে পড়েছি যে এই যে বৃত্তাকার চৌম্বক বলরেখাগুলো কি হচ্ছে? চৌম্বক বলরেখাগুলো আমরা দেখতে পাচ্ছি বৃত্তাকার। চৌম্বক বলরেখা হচ্ছে কি? বৃত্তাকার ক্ষেত্রে ওই লুপের চারদিকে, ঠিক আছে। তাহলে এই বৃত্তাকার যে তাদের কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, তার দিকটা কিভাবে আমরা নির্দেশ করি? দিকটা হচ্ছে কি? দিক হচ্ছে তোমার ফ্লেমিং এর কোন সূত্র? ফ্লেমিং নয়, এক্ষেত্রে আমরা হচ্ছে কি আমার ডান হস্ত
ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম, তাই তো, বা রাইট হ্যান্ড থাম্ব রুল। এটা আমরা আগের ক্লাসেও পড়েছি, আগের ক্লাসটা অবশ্যই দেখে নেবে। রাইট হ্যান্ড থাম্ব রুলের সাহায্যে আমরা এটা কি করতে পারি, নির্ণয় করি। থাম্ব, রাইট হ্যান্ড থাম্ব রুল, ওকে। রাইট হ্যান্ড থাম্ব রুলের সাহায্যে কিন্তু এটা আমরা কি করি, নির্ণয় করি, ঠিক আছে, রাইট হ্যান্ড থাম্ব রুল। এবং সেটা কি বলছে দেখো, আমি যদি রাইট হ্যান্ডটাকে উপরের দিকে দিই, তাহলে আমার বাকি যে আঙুলগুলো যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেদিকে আমার বৃদ্ধাঙ্গুষ্ঠ থাকছে, তাহলে তড়িৎ প্রবাহ হচ্ছে কোন দিকে, আমার বাকি আঙুলগুলো কি হচ্ছে, কোন দিকে এনসার্কেল করছে, সেটা হচ্ছে তোমার এই চৌম্বক বলরেখাগুলোর দিক। তার মানে এক্ষেত্রে চৌম্বক বলরেখাগুলো দেখতে পাচ্ছ, দিকটা কি হচ্ছে, ঘড়ির কাঁটার বিপরীতে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ, এই তারের ক্ষেত্রে, তাই না। উপরের দিকে তড়িৎ গেলে ঘড়ির কাঁটার কি হচ্ছে, ঘড়ির কাঁটার বিপরীতে হচ্ছে, তাই না, এই প্রত্যেকটা বাহুতে ঘড়ির কাঁটার বিপরীতে হচ্ছে। আর এই ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু তড়িৎ প্রবাহের দিকটা নিচের দিকে আছে, তাহলে এই ক্ষেত্রে চৌম্বক বলরেখাগুলো কিরকম হচ্ছে দিকটা, এটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে হচ্ছে, ঘড়ির কাঁটার দিকে হচ্ছে, দেখতেই পাচ্ছ ঘড়ির কাঁটার দিকে বলরেখাগুলোর অভিমুখগুলো এখানে কিন্তু অবস্থান করছে, রাইট। তাহলে এইভাবে আমরা দিক নির্ণয় করতে পারি। এবং এখান থেকে আমরা আর কি কি বিষয় জানতে পারি সেটা আমাদের একটু দেখতে হবে। যে এখান থেকে আমরা দেখতে পাই, যদি তড়িতের পরিমাণটা আবার আমরা বৃদ্ধি করি, আমরা কি বৃদ্ধি করি, এই যে তড়িৎ প্রবাহের পরিমাণ, তড়িৎ প্রবাহ যদি আমরা কি করি, তড়িৎ প্রবাহ যদি বৃদ্ধি করা হয়, তড়িৎ প্রবাহ বৃদ্ধি করা হয়, তাহলে দেখতে পাবো এই বলরেখাগুলো কি হচ্ছে, বলরেখাগুলো আরো ঘন সন্নিবিষ্ট হবে, ঠিক আছে, বলরেখাগুলো আরো ঘন সন্নিবিষ্ট হবে। তার মানে কি, মানে চৌম্বক ক্ষেত্রের মানও কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, তাই না। যত বেশি তড়িৎ তত বেশি চৌম্বক ক্ষেত্র, তত বেশি চুম্বকের শক্তি বৃদ্ধি পাবে, সেইগুলো ঘন সন্নিবিষ্ট হবে। এবং এখানে একটা জিনিস, অদ্ভুত জিনিস দেখতে পাওয়া, যদি তোমাকে একটা প্রশ্ন করে যে এই বৃত্তাকার লুপের কেন্দ্রে বলরেখাগুলোর প্রকৃতি কিরকম, একটা প্রশ্ন তোমাদের করতে পারে, বৃত্তাকার লুপের কেন্দ্রে, দেখো এই বাহুতে ঘড়ির কাঁটার বিপরীতে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লক ওয়াইজ, আর এই বাহুতে হচ্ছে কি ক্লকওয়াইজ, দেখতে পাচ্ছ দিকটা। কিন্তু লুপের কেন্দ্রে প্রকৃতি কিরকম, মানে চৌম্বক ক্ষেত্রের প্রকৃতি কি, যদি এই প্রশ্নটা করে, ভালো করে দেখো, বৃত্তাকার লুপের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের প্রকৃতি। এখন প্রকৃতি কি বলতে, সেটা কি ইউনিফর্ম না নন ইউনিফর্ম, সেটা কি সুষম না অসম, সুষম চৌম্বক ক্ষেত্র কাকে বলে বা অসম চৌম্বক ক্ষেত্রই বা কাকে বলে আমরা জানি। তোমরা নিশ্চয়ই এটা জানো যে সুষম চৌম্বক ক্ষেত্র বা অসম চৌম্বক ক্ষেত্র কাকে বলে, যেখানে বলরেখাগুলো প্রায় সমান্তরাল হয়, সেটা হচ্ছে সুষম। এখন দেখো বৃত্তের কেন্দ্রে বলরেখাগুলো দেখো দুদিক থেকে ঘুরে আসে, তাদের দিকটা কিন্তু একই দিকে, দেখো যাই রেখাগুলো আসুক ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লক, মাঝখানে কিন্তু তারা প্রায় কি হচ্ছে, সমান্তরাল হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ মাঝখানে বলরেখাগুলো প্রায় কি হচ্ছে, একে অপরের সঙ্গে সমান্তরাল, এবং তাদের দিকটাও কি হয়ে যাচ্ছে, একই হয়ে যাচ্ছে, তাই না, প্রত্যেকটা দিকটা দেখেছো একই অভিমুখে এবং সমান্তরাল। সুতরাং বৃত্তের কেন্দ্রে, বৃত্তাকার লুপের কেন্দ্রে এই চৌম্বক ক্ষেত্রটা কিরকম হয়, সেই চৌম্বক ক্ষেত্র কিন্তু যেখানে সমান্তরাল বলরেখা, সেগুলোকে আমরা সুষম চৌম্বক ক্ষেত্র, ভেরি ইম্পর্টেন্ট। বৃত্তাকার লুপের কেন্দ্রে বলরেখা বা চৌম্বক ক্ষেত্র হচ্ছে কি সুষম চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে। যদি প্রশ্ন করে পরীক্ষায় যে বৃত্তাকার লুপের কেন্দ্রে বলরেখাগুলো কিরকম, তাহলে তোমাকে বলতে হবে কি ধরনের সুষম চৌম্বক ক্ষেত্র অবস্থান করে। তাহলে এই বৃত্তাকার লুপটি একটি চুম্বকের ন্যায় আচরণ করছে, এই বৃত্তের যে লুপ সেটা একটা চুম্বকের মতো আচরণ করছে। এই লুপের তাহলে একটা লুপ দেখো, এই যে একটা লুপ, এটা তো একটা সিঙ্গেল লুপ নিয়েছে, তাই এই লুপটা একটা চুম্বকের মতো আচরণ করছে, তাহলে এই চুম্বকে তড়িৎ যাচ্ছে উপরের দিকে, আর এই সামনে থেকে দেখলে এইভাবে তড়িৎটা প্রবাহিত হচ্ছে, তো ঘড়ির কাঁটার দিকে, তড়িতের প্রবাহ বলছি, ঘড়ির কাঁটার দিকে হচ্ছে। আর ওই পাশ থেকে দেখলে ঠিক দিকটা কিরকম মনে হবে, উল্টো মনে হবে না, ওই দিক থেকে পেছন থেকে দেখলে তোমার কি মনে হবে, তুমি ঠিক পেছনে চলে গেছো, তাহলে পেছন থেকে দেখলে তোমার কিন্তু মনে হবে ঘড়ির কাঁটার বিপরীতে তড়িৎটা যাচ্ছে, তাই না। সামনে থেকে দেখলে এই দিকে মনে হবে, এটা হচ্ছে ফ্রন্ট সাইড থেকে আমি দেখছি যেটা আমার সাধারণভাবে আছে, আর এটা ব্যাক সাইড থেকে দেখলে আমার এরকম মনে হবে না। তাহলে এখন আমরা আরেকটা জিনিস জানি, যে ক্লক রুল জানি, দেখো আমরা কি জানি, ক্লক রুল, ক্লক ফেস রুল। ক্লক ফেস রুল কি বলে, যে এইটা যদি এই ভালো করে দেখাও, এই যে পরিবাহী তারটা যদি
চুম্বকের ন্যায় আচরণ করে, তাহলে সেই চুম্বকের কি থাকবে, দুটো মেরু থাকা উচিত, একটা উত্তর মেরু, একটা সামনের দিকটা একটা মেরু, পেছনের দিকে আরেকটা মেরু থাকা উচিত। কোন দিকে কোন মেরু সেটাও আমরা কিন্তু নির্ণয় করতে পারি এই তড়িৎ প্রবাহের দিকের সাহায্যে। কোন দিকে তড়িৎটা কি হচ্ছে, প্রবাহিত হচ্ছে, তার অভিমুখ থেকে আমরা কিন্তু এই দিকটাও নির্ণয় করতে পারি, আমরা চুম্বকের পোলারিটি বা মেরুটাও নির্ণয় করতে পারি। এখানে চুম্বককে তড়িৎ পরিবাহী এই বৃত্তাকার লুপটি, দেখো ঘড়ির কাঁটার দিকে যদি তড়িৎ প্রবাহ হয় তাহলে সেই দিক থেকে দেখলে সেই তারটা কিন্তু এখানে কি হবে বলো তো, সেটা কিন্তু দেখো উত্তর মেরু হয়। কি মনে রাখবে, ঘড়ির কাঁটার দিকে হলে, ঘড়ির কাঁটার দিকে হলে উত্তর মেরু হচ্ছে না, দেখো ঘড়ির কাঁটার দিকে হলে সেটা দক্ষিণ মেরু হচ্ছে। ভালো করে দেখো, আমরা এখান থেকে একটা এস লিখতে পারি না, এস এর মতো একটা সাইন দিতে পারি। তাহলে ঘড়ির কাঁটার দিকে হলে, ক্লকওয়াইজ হলে, যেদিক থেকে দেখলে ক্লকওয়াইজ মনে হবে সেদিকটা দক্ষিণ মেরু হয়। আর ঘড়ির কাঁটার বিপরীতে হলে তড়িৎ প্রবাহের দিক দেখো সেটা হচ্ছে উত্তর মেরু। এবং আমরা যেটা জানি সেটা কি জানি, আমরা এটাও জানি যে ঘড়ির কাঁটার দক্ষিণ মেরুতে বলরেখাগুলো কি হয়, প্রবেশ করে, আর উত্তর মেরু থেকে বেরিয়ে আসে। তাহলে এটা থেকেও তুমি বুঝতে পারছো, দেখো এটা যদি একটা চুম্বক হয়, দেখো সব বলরেখাগুলো কিন্তু ওই পেছন দিক থেকে এসে এখানে ভেতরে প্রবেশ করছে, দেখো তীর চিহ্নগুলো ভেতরে প্রবেশ করছে, আর ওই পেছন থেকে দেখলে সব ওই দিক থেকে বেরোচ্ছে। বেরোচ্ছে কেন ওই দিক থেকে, কারণ ওটা নর্থ পোল মনে হচ্ছে, ওই পেছন দিকটা নর্থ পোল, উত্তর থেকে বেরোয়। একটা চুম্বকের বলরেখাগুলো আমরা কি জানি, একটা চুম্বকের বলরেখাগুলো নর্মাল একটা যদি দণ্ড চুম্বক নাও, সেখানে বলরেখাগুলো উত্তর মেরু থেকে কি হয়, নির্গত হয়, এটা আমরা জানি না। আর প্রবেশ করে কোথায়, প্রবেশ করে কোথায়, দক্ষিণ মেরুতে। তাহলে একটা লুপও কিন্তু সেটা কিসের মতো আচরণ করছে, চুম্বকের ন্যায় আচরণ করে। একটা বৃত্তাকার লুপ চুম্বকের ন্যায় কি করে, আচরণ করে। এবং তার কোন দিকে কোন মেরু সৃষ্টি হয়, কোন দিকে কোন মেরু সৃষ্টি হয় সেটা আমরা এই ক্লক ফেস রুল দিয়েও কি করতে পারি, ছবিটার মাধ্যমে দেখাতে পারি এবং বলরেখাগুলো দেখাতে পারি। তাহলে বলরেখাগুলো অসম চৌম্বক ক্ষেত্র কোন জায়গাগুলোতে হচ্ছে, যেখানে তড়িৎ পরিবাহী তারটা প্রবেশ করছে সেই অবস্থানগুলোতে কিন্তু বলরেখাগুলো কি হয়, বা চৌম্বক ক্ষেত্র যেখানে বৃত্তাকার কার্ভ হচ্ছে সেখানে অসম চৌম্বক ক্ষেত্র, এখানে অসম চৌম্বক ক্ষেত্র, তাই না, যেখানে কার্ভ হচ্ছে বৃত্তাকার হচ্ছে, কিন্তু ঠিক বৃত্তের মাঝখানে এখানেও অসম, অসম চৌম্বক ক্ষেত্র, তাই না, এখানেও অসম চৌম্বক ক্ষেত্র। কিন্তু ঠিক মধ্যবর্তী অংশে যেখানে প্রায় কি হচ্ছে, যারা সমান্তরাল, সেই অংশে আমরা চৌম্বক ক্ষেত্র কি বলতে পারি, সুষম। সেই জায়গাগুলোতে আমরা চৌম্বক ক্ষেত্র কি বলতে পারি, সুষম চৌম্বক ক্ষেত্র কিন্তু এখানে সৃষ্টি হচ্ছে। সুতরাং এইভাবে আমরা ছবির মাধ্যমে এটা দেখাতে কিন্তু পারি। ওকে, ক্লিয়ার হলো? দেখো এর পরবর্তী যে অংশটা আমরা দেখব সেটা হচ্ছে একটি সলিনয়েড। এটি, এই যে স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটি হচ্ছে তড়িৎ পরিবাহী সলিনয়েড। তার ক্ষেত্রে তার চারদিকে চৌম্বক ক্ষেত্র কিভাবে সৃষ্টি হয়, তার প্রকৃতি কি, এবং সে দিকটাও আমরা কিভাবে নির্ণয় করি, সেগুলো আমরা এখন দেখব। তাহলে বেসিক্যালি সলিনয়েড যেটা, সেটা কি দিয়ে তৈরি হয়, সে জিনিসটা কি, একটি তড়িৎ পরিবাহী সলিনয়েড। তাহলে সলিনয়েড কাকে বলে, সলিনয়েড হচ্ছে কি, দেখো অনেকগুলি বৃত্তাকার, আমরা আগের কেসটায় কি দেখলাম, একটাই লুপ ছিল, একটা বৃত্তাকার লুপ, এরকম অনেকগুলো বৃত্তাকার লুপ, ঠিক আছে, নিয়ে তৈরি একটি স্ট্রাকচার। তাহলে সেটা কি, একটা বেসিক্যালি কয়েল। কিসের তৈরি কয়েলটা, অনেকগুলি অনেকগুলি বৃত্তাকার তড়িৎ পরিবাহী, হ্যাঁ, লুপকে একত্রিত করা হয়েছে। দেখেছো, পেঁচানো হয়েছে তড়িৎ পরিবাহী লুপের একত্রিত অবস্থান বলতে পারি, একত্রিত অবস্থান নিয়ে যে আকারটা তৈরি হয়েছে, তাই না, অনেকগুলো বৃত্তাকার তড়িৎ পরিবাহী লুপের একত্রিত অবস্থান নিয়ে যে আকারটা তৈরি হয়েছে সেটাই হচ্ছে, হ্যাঁ, এবং ক্লোজলি, এবং কি হচ্ছে, অবস্থান খুব কাছাকাছি থাকে তারা, এবং সেই অবস্থানগুলো কি হচ্ছে, খুব কাছাকাছি, খুব ঘন সন্নিবিষ্ট, বা যেটাকে আমরা বলি ঘন সন্নিবিষ্টভাবে সেগুলোকে পেঁচানো হয়েছে, আরও কাছে, যেটা ছবিতে দেখতে পাচ্ছ তার থেকে আরও খুব কাছাকাছি রয়েছে। তাহলে খুব ঘন সন্নিবিষ্টভাবে এই কতগুলো বৃত্তাকার লুপকে আমরা কি করেছি, একত্রিত করেছি, করে একটা কয়েল তৈরি করেছি। এবং এই কয়েলটা অবশ্যই কি দিয়ে তৈরি, ইনসুলেটেড অন্তরিত তামার তার। অন্তরিত মানে যাতে পাশাপাশি যে তারগুলোর মধ্যে কোনো তড়িৎ কানেকশন কিন্তু যাতে না থাকে, ঠিক আছে, সেই রকম একটা
আমরা অন্তরিত কি নিয়েছি বলো, তামার তার নেওয়া হয়েছে, ঠিক আছে। অন্তরিত কি নেওয়া হয়েছে, তামার তার এক্ষেত্রে। তো দেখো এই অন্তরিত তামার তার দিয়ে তৈরি কতগুলো তড়িৎ পরিবাহী বৃত্তাকার লুপের ঘন সন্নিবিষ্ট অবস্থান, যেটা দেখতে কিরকম একটি চোঙাকৃতি, ঠিক আছে, চোঙাকৃতি বা সিলিন্ড্রিক্যাল শেপ, সিলিন্ড্রিক্যাল, রাইট, সিলিন্ড্রিক্যাল। তবে এই যে সিলিন্ডারটা তুমি তৈরি করছো, সেই সিলিন্ডারের কিন্তু দৈর্ঘ্য কি হতে হবে, যার সলিনয়েড তখনই বলতে পারবো দৈর্ঘ্যটা কিন্তু লেন্থ, সেটা মাস্ট বি গ্রেটার দ্যান দ্য ডায়ামিটার। কার থেকে, ব্যাসের থেকে বড় হতে হবে, ঠিক আছে। শেপটা এরকম হলে হবে না, এক্ষেত্রে কিন্তু ব্যাস বড় দৈর্ঘ্যের থেকে, দেখতে পাচ্ছ সাইজটা, শেপটা বরঞ্চ কিরকম হতে হবে, লাইক দিস। এটাকে আমরা সলিনয়েড বলবো, এটাকে কিন্তু আমরা বলবো না, এই শেপটাকে আমরা বলবো না। সুতরাং আমরা তৈরি করেছি সলিনয়েড, বেসিক্যালি কি, তাহলে তার সঙ্গে যুক্ত করে দিয়েছি কি, রিওস্ট্যাট, যেটা দিয়ে আমরা তড়িৎটাকে পরিবর্তন করতে পারি, অ্যামিটার কতটা তড়িৎ যাচ্ছে, আর এখানে কি থাকে, কি আছে, এবং এখানে একটা ব্যাটারি আছে, যেই কিটাকে আমরা কি করলাম, অন করছি, তড়িৎ প্রবাহিত হতে শুরু করছে অ্যামিটার দিয়ে, এবং প্রত্যেকটা বৃত্তাকার লুপ দিয়েও কি হচ্ছে দেখো, তড়িৎটা প্রবাহিত হচ্ছে, তাই না। প্রত্যেকটা বৃত্তাকার লুপ দিয়েও তড়িৎটা কি হচ্ছে দেখো, প্রবাহিত হচ্ছে, হয়ে সেখান থেকে সে আবার ব্যাটারিতে ফিরে আসছে। এখন এই যে লুপ, আমরা একটু আগেই দেখলাম যে একটি বৃত্তাকার লুপটাও কিসের মতো, চুম্বকের ন্যায় আচরণ করে। এখানে তো অনেকগুলো লুপ আছে একসঙ্গে, তাহলে একটি বৃত্তাকার লুপের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সেই লুপটাও একটি সিঙ্গেল লুপ, সেটাও কিসের মতো আচরণ করছিল, চুম্বকের ন্যায় আচরণ করে। যেদিক থেকে দেখলে তড়িৎটা কি মনে হচ্ছে, ঘড়ির কাঁটার বলো দিকে, সেই দিকটা হচ্ছে কি সাউথ, সেদিকে উত্তর মেরু সৃষ্টি হয়। আর যেদিক থেকে দেখলে ঘড়ির কাঁটার কি বিপরীতে, সেটাকে আমরা কি মনে হচ্ছিল, নর্থ, সেটাই হয়। তো এখানেও দেখো, তাহলে এই যে সলিনয়েডেও একটা প্রান্তে কি সৃষ্টি হচ্ছে, দক্ষিণ মেরু সৃষ্টি হবে, একটা প্রান্তে উত্তর মেরু, মাঝখানের মেরুগুলো একে অপরকে ক্যান্সেল করে দেবে, কিন্তু মোট চৌম্বক ক্ষেত্রের মানটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে লুপ আছে তাদের যোগফলের সমষ্টি, তাই না। একটা সিঙ্গেল লুপ কি ছিল আগের কেসে, তড়িৎ প্রবাহ সৃষ্টি, তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করছিল। এখানে অনেকগুলো লুপ আছে, তাহলে একসঙ্গে ওভারঅল এই সলিনয়েডটাও কিসের মতো আচরণ করবে, চুম্বকের ন্যায় আচরণ করবে, একটি দণ্ড চুম্বকের মতো অনেকটা দেখতে, না এটাকে একটি বড় একটা বৃহৎ দণ্ড চুম্বকের মতোই দেখতে, না অনেকটা শেপটা, যার একদিকে কি উত্তর মেরু আর একদিকে কি সৃষ্টি হবে, দক্ষিণ মেরু সৃষ্টি হবে। তাহলে একটি দণ্ড চুম্বকের সঙ্গে আমরা কি করতে পারি, এই তড়িৎ পরিবাহী সলিনয়েডটাকে তুলনা করতে পারি, যার একটা সাইডে উত্তর মেরু, একটা সাইডে বলো দক্ষিণ মেরু সৃষ্টি হচ্ছে, তাই না। তাহলে কোন দিকে কোন মেরু, তাহলে এই দিক থেকে দেখে আমার কি মনে হচ্ছে দেখো, তড়িৎ প্রবাহের অভিমুখটা ঘড়ির কাঁটার দিকে না বিপরীতে, এই থেকে দেখে কি মনে হচ্ছে, তড়িৎ প্রবাহের অভিমুখটা তোমার কিন্তু মনে হচ্ছে দেখো ঘড়ির কাঁটার দিকে রয়েছে। যদি মনে হয় এদিক থেকে দেখলে ঘড়ির কাঁটার দিকে রয়েছে, বা এদিক থেকে যদি বিপরীতে মনে হয়, এখান থেকে দেখো মনে হচ্ছে কি এটা ঘড়ির কাঁটার দিকে মনে হচ্ছে, তাহলে এই সাইডটা হচ্ছে কি মেরু সৃষ্টি হচ্ছে, এই সাইডে কি মেরু সৃষ্টি হচ্ছে, সাউথ, এই সাইডটা সাউথ। আর এই থেকে ঠিক উল্টোটা হবে, ঘড়ির কাঁটার কি মনে হচ্ছে, বিপরীতে, তড়িৎ প্রবাহের অভিমুখটা ঘড়ির কাঁটার ঠিক কিসে রয়েছে, বিপরীত দিকে রয়েছে, তাহলে এটা কি মেরু হবে, দক্ষিণ মেরু হবে। উত্তর মেরু হবে ঘড়ির কাঁটার বিপরীতে হলে, আমরা দেখলাম, তাই না। সেক্ষেত্রে বলরেখাগুলো কিরকম হবে আমরা জানি, কোথা থেকে বেরোয়, উত্তর থেকে নির্গত হয়। চুম্বকের বাইরে বলরেখাগুলো সবসময় কোথা থেকে নির্গত হয়, উত্তর মেরু থেকে নির্গত হয়, এবং প্রবেশ করে কোথায়, দক্ষিণ মেরুতে। আর ভেতরে যেহেতু বলরেখাগুলো বদ্ধ রেখা, তার জন্য আমরা কি জানি, বলরেখাগুলো ভেতরে কি হচ্ছে, দক্ষিণ থেকে উত্তরে ফিরে আসছে, আর বাইরে হচ্ছে কি, বাইরে হচ্ছে বলো উত্তর থেকে কি, উত্তর থেকে দক্ষিণে। শুধুমাত্র একটা না, তাহলে এরকম ভাবে আমরা অনেকগুলো রেখা দেখাতে পারি, তাই না, দেখতে পাচ্ছ। এই হচ্ছে বলরেখাগুলো, উত্তর থেকে নির্গত হবে, যাবে কোথায়, দক্ষিণে। আর ভেতরে হচ্ছে এই যে উত্তর থেকে নির্গত হচ্ছে, যাচ্ছে কোথায়, সব দক্ষিণে প্রবেশ করছে। একই রকম ভাবে নিচের দিকেও আমরা দেখাতে পারি, তাই না। আমরা নিচের দিকেও সেইগুলোকে আমরা ছবির মাধ্যমে দেখাতেই পারি, এইভাবে আমরা দেখাতে পারি, উত্তর থেকে নির্গত হয়ে
প্রবেশ করছে কোথায়? কোথায় প্রবেশ করছে? দক্ষিণে প্রবেশ করছে বলরেখাগুলো, তাই না? তাহলে এইভাবে আমরা ছবির মাধ্যমে চুম্বক বলরেখাগুলোকে সলিনয়েডের ক্ষেত্রে কি করতে পারি? অঙ্কন করতে পারি। এই যে বলরেখা, আর যেগুলো অনেক দূর দিয়ে যাচ্ছে, সেগুলোর ক্ষেত্রে আমরা পুরোটা দেখানোর দরকার নেই, শুধু কতগুলো এরকম লাইন টেনে দিলেই হবে। আমরা বুঝতে পারছি যে সেগুলো নির্গত হচ্ছে কোত্থেকে, সব উত্তর থেকে নির্গত হচ্ছে, ঠিক আছে? আর যাচ্ছে কোথায়? সব প্রবেশ করছে কোথায়? সব দক্ষিণে প্রবেশ করছে, তাই না? বলরেখাগুলো দক্ষিণে প্রবেশ করছে। সো এই হচ্ছে একটা সলিনয়েডের ক্ষেত্রে চৌম্বক বলরেখাগুলোর দিক। এবং দেখো সলিনয়েডের কেন্দ্রে, সলিনয়েডের যে অক্ষ বরাবর, সেখানে বলরেখাগুলো দেখো কি হচ্ছে, দক্ষিণ থেকে ভেতরে যেটা হচ্ছে। তাহলে এটা মনে রাখতে হবে সব সময়, যে কোনো ক্ষেত্রে। তাহলে এটাও তো একটা চুম্বকের ন্যায় আচরণ করছে, যেমন একটা দণ্ড চুম্বক, উত্তর মেরু থাকে, তার দক্ষিণ মেরু থাকে, একই রকম না? একটি দণ্ড চুম্বকের ক্ষেত্রে বলরেখাগুলো যেরকম ব্যবহার করে, অর্থাৎ উত্তর থেকে নির্গত হয়ে কোথায় যায়? দক্ষিণে যায়। ভেতরে হচ্ছে দক্ষিণ থেকে কোথায় আসে? উত্তরে। সেই একই রকম ব্যবহারটা কার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি? এখানে সলিনয়েডের ক্ষেত্রে দেখতে পাচ্ছি না? সেই সেম বিহেভিয়ারটা আমরা কার ক্ষেত্রে দেখতে পাচ্ছি? এই সলিনয়েডের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, তাই তো? এই সলিনয়েডের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। সুতরাং দণ্ড চুম্বকের সঙ্গে কিন্তু এই সলিনয়েডের, তড়িৎ পরিবাহী সলিনয়েডের একটি কি রয়েছে? একটি সাদৃশ্য অবশ্যই কিন্তু আছে। তাহলে একটি হচ্ছে এটি দণ্ড চুম্বক, এটি একটি পার্মানেন্ট চুম্বক, এটা স্থায়ী চুম্বক, আর এটি হচ্ছে কি? একটি তড়িৎ পরিবাহী, কিন্তু সলিনয়েড। তাহলে এই সলিনয়েডের এই যে চৌম্বক ক্ষেত্রের মান, বা সলিনয়েডের ভেতরে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, তার বৈশিষ্ট্যগুলো কি কি, সেগুলো আমরা কি লিখতে পারি? যে ক্ষেত্রে বৈশিষ্ট্য কি, কোন কোন বৈশিষ্ট্য কি? সব থেকে শক্তিশালী হচ্ছে কোথায় বলরেখাগুলো? সব থেকে শক্তিশালী যে বলরেখাগুলো, সেগুলো কোথায় সৃষ্টি হচ্ছে? অবশ্যই কোথায় সৃষ্টি হচ্ছে? দেখো আমরা যদি এখানে লিখি যে বলরেখাগুলো সব থেকে শক্তিশালী কোথায়? দুই মেরুতে। সব থেকে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র কোথায় শক্তিশালী হয়? কোথায় হয়? দেখো বলরেখার পরিমাণও বেশি, শক্তিশালী চৌম্বক ক্ষেত্র কোথায় সৃষ্টি হয়? দুই মেরুতে। সেটা তোমার দণ্ডচুম্বক হোক বা কি হোক, একটি তড়িৎ পরিবাহী সলিনয়েড হোক, উভয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য বৈশিষ্ট্য। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি? দেখো এই সলিনয়েডের অক্ষ বরাবর, খুব ইম্পর্টেন্ট, সলিনয়েডের অভ্যন্তরে যদি প্রশ্ন করে সুষম চৌম্বক ক্ষেত্র না অসম, তাহলে সলিনয়েডের অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্র কিন্তু কি হয়? অবশ্যই কি হবে? সুষম হবে। কি হবে? সুষম চৌম্বক ক্ষেত্র। কেন সুষম চৌম্বক ক্ষেত্র? কি বলেছি? সুষম চৌম্বক ক্ষেত্র কাকে বলে? যেখানে বলরেখাগুলো পরস্পর কি হয়? সমান্তরাল হয়। বলরেখাগুলো দেখতে পাচ্ছ কেন্দ্রে কি হচ্ছে? সমান্তরাল না? সমান্তরাল রেখা, তার জন্য এদেরকে কি বলা হয়? বলো, সুষম চৌম্বক ক্ষেত্র। কি চৌম্বক ক্ষেত্র? সুষম চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে? অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্র। তেমনি এখানেও তাই। আর এই সলিনয়েডের ক্ষেত্রে এই চৌম্বক ক্ষেত্রের মান কি কোনোভাবে বৃদ্ধি করা যায়? হ্যাঁ, চৌম্বক ক্ষেত্রের মান কিভাবে বৃদ্ধি করতে পারি? সলিনয়েডের চৌম্বক ক্ষেত্রের মান কি কি উপায়ে বৃদ্ধি করা যায়? একটা যদি প্রশ্ন আসে, কি কি উপায়ে? এখানে তো ক্লক রুল দিয়ে আমরা দিকটা নির্ণয় করছি, কোন দিকে উত্তর মেরু, কোন দিকে দক্ষিণ মেরু। আর যদি বলে চৌম্বক ক্ষেত্রের মান কি কি উপায়ে বৃদ্ধি করা যায়, চৌম্বক ক্ষেত্রের মান কি কি উপায়ে বৃদ্ধি করা যায়, তাহলে কি লিখতে হবে? দুটো পয়েন্ট আমাদের নোট করে রাখতে হবে। সেটা হচ্ছে কি কি উপায়ে বৃদ্ধি করা যায়, সেখানে দুটো পয়েন্ট আমরা নোট করি। এক নাম্বার হচ্ছে, আমরা এখানে লিখছি, এক নাম্বার হচ্ছে কিভাবে? তারের পাক সংখ্যা বৃদ্ধি করে। তারের পাক সংখ্যা, অত যত বেশি লুপ তৈরি করব, তারের পাক সংখ্যা আমরা কি করে যদি বৃদ্ধি করি, ঠিক আছে? তারের পাক সংখ্যা যদি বৃদ্ধি করি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চৌম্বক ক্ষেত্রের মানও বৃদ্ধি পাচ্ছে, তড়িতের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে।
তাহলে আমরা দুটো জিনিস করতে পারি, একটা হচ্ছে তারের পাক সংখ্যা বৃদ্ধি করতে পারি, আর একটা তড়িৎ প্রবাহের পরিমাণ বৃদ্ধি করতে পারি। তড়িৎ প্রবাহ যদি বৃদ্ধি করি তাহলেও কিন্তু এই চৌম্বক ক্ষেত্রের মান আমরা কি করতে পারি, দেখো লিখেছি, কি করতে পারি, বৃদ্ধি করতে পারি। তাহলে কি কি উপায়ে চৌম্বক ক্ষেত্রের মান বৃদ্ধি করা যায়, তারের পাক সংখ্যা বৃদ্ধি করে এবং তড়িৎ প্রবাহের মান কি করে বৃদ্ধি করে। ঠিক আছে, তড়িৎ প্রবাহের মানটাও বৃদ্ধি করে আমরা এটা কিন্তু করতে পারি। এবং 3 নম্বর পয়েন্ট হিসাবে তুমি আরেকটা জিনিস এখানে অ্যাড করতে পারো, সেটা হচ্ছে কি, থার্ড পয়েন্ট হিসাবে তুমি অ্যাড করতে পারো, সেটা হচ্ছে এই সলিনয়েডের অভ্যন্তরে যদি আমরা কাঁচা লোহা ব্যবহার করি সলিনয়েডের কোর হিসাবে, সলিনয়েডের ভেতরে কিছু থাকতেও পারে নাও থাকতে পারে, এর ভেতরে কয়েলের ভেতরে সলিনয়েডের অভ্যন্তরে কোর হিসাবে মজ্জা, যেটাকে বলে মজ্জা, এটাকে মজ্জা বলে। ভেতরটা কি দিয়ে তৈরি, তড়িৎ পরিবাহী তারের ভেতরে কিছু আছে নাকি, এখন কিছু নেই মানে ফাঁকা। মজ্জা হিসাবে আমরা কি ব্যবহার করব, কাঁচা লোহা, কি ব্যবহার করতে পারি, কাঁচা লোহা ব্যবহার করে। কাঁচা লোহা ব্যবহার করলে কি হয়, সেখানেও করা যেতে পারে। কাঁচা লোহা ব্যবহার করলে কি হয়, এই কাঁচা লোহা যদি ভেতরে থাকে তাহলে তড়িৎ বলরেখাগুলো এই কাঁচা লোহার ভেতর দিয়ে কি হয়, অনেক বেশি করে প্রবেশ করে। অর্থাৎ এই যে বলরেখাগুলো যেগুলো যাচ্ছিল, ধরো 5টা বলরেখা যাচ্ছিল, কাঁচা লোহার ভেতরে বলরেখার সংখ্যার পরিমাণও কি হয় বলতো, অনেক বৃদ্ধি পায়, অনেক বেশি পরিমাণ বলরেখা এখান দিয়ে প্রবেশ করে। সুতরাং এই বলরেখা বা চৌম্বক ক্ষেত্রের পরিমাণটাও কিন্তু এই কাঁচা লোহাটা কি করে, বাড়িয়ে দেয় তার ভেতরে। দেখতে পাচ্ছ বাইরে কম, কিন্তু কাঁচা লোহার ভেতরে কিন্তু বলরেখার পরিমাণটা অনেক বেশি হচ্ছে। সুতরাং এইটা কোর হিসাবে যদি আমরা কাঁচা লোহা ব্যবহার করি তাহলে ভেতরে চৌম্বক ক্ষেত্রের মানটা আমরা কিন্তু কি করতে পারি, বৃদ্ধি করতে পারি। সুতরাং একটি সলিনয়েডের সঙ্গে একটা দণ্ডচুম্বকের কিছু তোমার সাদৃশ্য আছে। সাদৃশ্য কি, এটা একটা দণ্ডচুম্বকের যেমন দুটো মেরু থাকে, সলিনয়েডেও কি থাকে, দুটো মেরু থাকে। দুটোর ক্ষেত্রেই কি হচ্ছে, উত্তর থেকে দক্ষিণে নির্গত হয়, ভেতরে দক্ষিণ থেকে উত্তরে বলরেখাগুলো প্রবেশ করছে। সলিনয়েডের ক্ষেত্রেও তাই, উত্তর থেকে দক্ষিণে, ভেতরে হচ্ছে দক্ষিণ থেকে উত্তরে প্রবেশ করছে। কিন্তু বৈসাদৃশ্য কি কি আছে, কিছু তো বৈসাদৃশ্য আছে। বৈসাদৃশ্যগুলো কি কি দেখো, যে এখানে ভালো করে শুনে নাও, বৈসাদৃশ্যের মধ্যে কি পড়ে, যে এটা একটা পার্মানেন্ট, এটা একটা স্থায়ী চুম্বক। এক্ষেত্রে কিন্তু মেরুর অবস্থানের পরিবর্তন করা যায় না, পাওয়া যায় কি, উত্তর মেরুকে দক্ষিণ করা যাবে না বা দক্ষিণকে উত্তর করা যাবে না। কিন্তু এক্ষেত্রে আমরা কার ক্ষেত্রে বলো, এই সলিনয়েডের ক্ষেত্রে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে কি, সলিনয়েডের ক্ষেত্রে কিন্তু আমরা এই বলরেখাগুলোর আমরা অবস্থান কিন্তু দিকটা পরিবর্তন করতে পারি। কিভাবে, কি পরিবর্তন করে, এই দিক পরিবর্তন করে, তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন করে আমরা কি করতে পারি, সলিনয়েডের মেরুর প্রকৃতি আমরা পরিবর্তন করতে পারি। তাহলে একটি প্রশ্ন এখানে যদি পরীক্ষা আছে, সলিনয়েডের মেরুর প্রকৃতি কি পরিবর্তন করা যায়, এটা একটা পার্থক্য দণ্ডচুম্বকের সঙ্গে, প্রকৃতি কি পরিবর্তন করা যায়, যদি প্রশ্ন আসে, মানে উত্তর মেরুটাকে দক্ষিণ করা যায়, তাহলে কি বলবে, অবশ্যই হ্যাঁ, ইয়েস, করা যায়। কিভাবে করা যায়, কিভাবে করা যায়, তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তন করে, তড়িৎ প্রবাহের ব্যাটারি পোলারিটি চেঞ্জ করে, এটা প্লাস থেকে মাইনাস করে, মাইনাস থেকে প্লাস করে, তাহলে তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তন করে আমরা এটা করতে পারি, অভিমুখ পরিবর্তন করে। তাহলে এটা অবশ্যই একটা পার্থক্য স্থায়ী চুম্বকের সঙ্গে সলিনয়েডের, স্থায়ী চুম্বকের সঙ্গে সলিনয়েডের এটা একটা পার্থক্য, যে অভিমুখটা আমরা পরিবর্তন করতে পারি। চৌম্বক ক্ষেত্রের মান কি পরিবর্তন করা যায়, দণ্ড চুম্বকের ক্ষেত্রে না, চৌম্বক ক্ষেত্রের মান বৃদ্ধি বা হ্রাস করা যায় না দণ্ড চুম্বকের ক্ষেত্রে। এটা কি করা যায়, এক্ষেত্রে কি এটা করা যায়, এটার ক্ষেত্রে বলবো না, উত্তর হবে না, করা যায় না। কিন্তু এক্ষেত্রে করা যায়, এক্ষেত্রে উত্তর হবে কি, বৃদ্ধি করা যায়, এটা কি উত্তর হবে, হ্যাঁ করা যায়। তাহলে এটাও কিন্তু একটা পার্থক্য স্থায়ী চুম্বকের সঙ্গে সলিনয়েডের। এবং এই সলিনয়েডের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আমরা জানি, এর ভেতরে কাঁচা লোহা ব্যবহার করলে, এটা একটি যদি কাঁচা লোহা হয়, কাঁচা লোহার মজ্জা ব্যবহার করে সেটাকে আমরা তড়িৎ চুম্বকে রূপান্তর করি। কিসে রূপান্তর করি, তড়িৎ চুম্বক তৈরি করতেও আমরা এই সিস্টেমটা কিন্তু ব্যবহার করে থাকি। কাঁচা লোহাটা কিসে রূপান্তরিত হয়, একটি সলিনয়েডের ভেতর দিয়ে, এর উপর দিয়ে যদি এরকম ওই তামার তারগুলো কি থাকে, জড়ানো থাকে, তার ভেতর দিয়ে এই কাঁচা লোহার ভেতর দিয়ে জড়ানো আছে, তাহলে সেক্ষেত্রে এই কাঁচা লোহাটা কিসে রূপান্তরিত হচ্ছে, একটি তড়িৎ চুম্বকে রূপান্তরিত হয়। তার ব্যবহার, তড়িৎ চুম্বকের ব্যবহার আমার অনেক কিন্তু আছে আমাদের ক্ষেত্রে। সুতরাং
এই দুটো ছবি তোমরা খুব ভালো করে একটু প্র্যাকটিস করো। এর পরবর্তী ক্লাসে আমরা ফ্লেমিংয়ের বা সমস্ত নিয়ম বা তড়িৎ পরিবাহী তারের উপর চুম্বকের ক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব এবং মোটরের কার্যনীতি নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। খুব ভালো করে এটা প্র্যাকটিস করে রেখো। ওকে, থ্যাংক ইউ।